আগে যেটুকু শেষ করছিলাম যে মূলত আসলে ওই আর্নটা কি পাত্রের মতো, এখানে মূলত পিকচার আঁকা আছে। ওই পিকচারের বর্ণনাই মূলত আসলে জন কিটস দিতেছে, একটা ইমাজিনেশন কইরা যে এত সুন্দর পিকচারগুলা, ঠিক আছে। এই জিনিসটাই আসলে মূলত জন কিটস দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা জন কিটসের ওইটুকু পর্যন্ত দেখছি যে একজন লাভারকে কি কিস করা অবস্থায় কি থাইমা গেছে এবং বলতেছে সে কখনোই কি হবে না, তার প্রতি আগ্রহ কমবে না, সে আর কখনো অসুন্দর হবে না, এটা সবসময় এরকম থাকবে। আচ্ছা, তো 3 নম্বর স্ট্যান্ডার্ডে কি বলতেছে? হ্যাপি হ্যাপি বাউচ, ঠিক আছে, দ্যাট ক্যান নট শেড ইউর লিভস। আচ্ছা, এই কথাটা তারা কি বুঝাচ্ছে? আহ হ্যাপি হ্যাপি বাউচ। আচ্ছা, হ্যাপি হ্যাপি বাউচ বলতে কি বুঝাচ্ছে এখানে? বাউচ বলতে বুঝাচ্ছে আসলে গাছপালা আছে না, বা জঙ্গল যেই অবস্থাটা আছে মূলত আসলে এখানে তো আসলে একটা জঙ্গলের মতো দেখাইছে। মূলত পটের উপরে যে অবস্থাটা বলছে না, গোছা গোছা ইয়াগুলা, এই জিনিসগুলা। তো বলতেছে হ্যাপি হ্যাপি বাউচ, কথাটা বলতেছে এই যে তরুলতাগুলা, এই গাছপালাগুলারে বলতেছে যে হ্যাপি 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 বলার কারণ হলো জোর দিছে, তাদের হ্যাপিনেসটাকে বুঝাইছে যে তারা খুবই সুখী। কেন সুখী? এখানে বলতেছে যে দ্যাট ক্যান নট শেড ইউ লিভস, তোমরা সুখী এটার কারণ হলো দ্যাট ক্যান নট শেড, তোমাদের যে লিভস মানে কি পাতাগুলা, তোমাদের যে পাতাগুলা আছে এগুলা কখনো ঝইরা পড়ে না। এই কারণে তুমি সবসময় কি থাকো, সুখী থাকো। কারে বলতেছে? তারুলতা মানে তোমার জঙ্গলের যে গাছপালা তাদেরকে বলতেছে। কে? জন কিটস মূলত এখানে গাছগুলারে দেখছে, দেখার পরে সে এখানে বলতেছে যে হ্যাপি হ্যাপি বাউচ, ঠিক আছে। দ্যাট কেন হ্যাপি তারা? এর কারণ হলো ক্যান নট শেড ইউর লিভস, তোমাদের পাতাগুলা কখনোই কি হচ্ছে না, ঝরে পড়তেছে না। তো যেহেতু পাতাগুলা ঝরে পড়ে না, তো গাছপালা তো এমনি খুশি হবে, এটা সবসময় এমন থাকবে। আর মেইন কথা, আমাদের যে পিকচারটা আছে ওই পটের মধ্যে, আর্নের মধ্যে যে পিকচার, ওইখান থেকে পাতাই বা কিভাবে পড়বো, এটা তো আঁকা। তো এটাই বলতেছে যে এই কারণে সে আসলে হ্যাপিনেসটা বুঝাইছে। তারপর বলতেছে নর এভার উইথ দ্য স্প্রিং অ্যাডিউ। আচ্ছা, অ্যাডিউ কথাটার মানে হলো বিদায় জানানো। অ্যাডিউ কথার মানেটা কি? বিদায় জানানো। এখানে বলতেছে নর এভার বিট দ্য স্প্রিং অ্যাডিউ, বলতেছে সে কেন হ্যাপি। প্রথমে বলতেছে দ্যাট ক্যান নট শেড ইউ লিভস, তোমার পাতাগুলা কি কখনো পড়ে না, এই কারণে তুমি সুখী। এবং আরেকটা কারণে সুখী, কোন কারণে? বলতেছে নর এভার উইথ দ্য স্প্রিং অ্যাডিউ, তোমার এখান থেকে কখনো স্প্রিং সিজনটা চলে যায় না। আচ্ছা, এই কথাটা কি একটু ইমাজিনেশনের মধ্যে বুঝতে হবে। বলতেছে এই যে পটের মধ্যে যেই ছবিটা আঁকা, পটের মধ্যে আসলে কি এই যেটা আসলে আর্নটায় যে ছবিটা আমরা দেখতেছি, ছবিটা কিসের ছবি দেখতেছি? এখানে মূলত আসলে একটা হ্যাপি মুড, ঠিক না? চারিদিকে হ্যাপি মুড, লাভারকে কিস করতেছে, কেউ গান গাচ্ছে, দেবদেবীরা আছে, এটা পুরাটা হ্যাপি মুড। তো আর উপরে যে পাতাগুলো আছে, এই আর্নের গায়ে যে আর্টটা করা আছে, এই আর্টের মধ্যে যে পাতাগুলো আছে, এই পাতাগুলোও কি চিরসবুজ হয়ে আছে। তো যেহেতু সবুজ, এটা কোন সিজনে? সহজেই বোঝা যায় এটা স্প্রিং সিজনের, যেহেতু গাছের পাতাগুলা তাজা দেখা যাচ্ছে। তো এই কারণে সে বলতেছে যে তুমি অনেক সুখী। কেন সুখী? কারণ তোমার এই পাতাগুলা কখনো পড়বে না, এক। দ্বিতীয়ত বলতেছে নর এভার বিড স্প্রিং অ্যাডিউ, তোমার এই জায়গাটা থেকে কখনো এই বসন্তটা চলে যাবে না। বলতেছে এই যে পটের মধ্যে যে বসন্তটা আছে, যে সুখকর একটা মুহূর্তগুলা আছে, যে সিজনটা আছে, ঠিক আছে, এইটা কি কখনো যাবে? একটু জিনিস চিন্তা করো, এইটা কখনো যাবে? এটা কিন্তু কখনো যাবে না। পটে ওই আর্নটার মধ্যে যেরকম একটা সবুজ ছায়াতলি আছে, সুখকর মুহূর্ত আছে, যেই সবুজ স্প্রিং সিজনটা আছে, এইটা কি সবসময় রয়ে যাবে। তো এইটাই বলতেছে যে হ্যাপি হ্যাপি বাউচ, তুমি কি অনেক খুশি। দ্যাট কেন খুশি? দ্যাট ক্যান নট শেড ইউর লিভস, তোমার থেকে কখনো কি হয় না, পাতা ঝইরা পড়ে না। অ্যান্ড নর এভার বিট দ্য স্প্রিং অ্যাডিউ, কখনো তোমার এখান থেকে এই স্প্রিং সিজন, বসন্ত সিজনটা চলে যাবে না। এই কারণে মূলত এই যেই আর্নের মধ্যে যে তরুলতাগুলো আছে, এরা এত সুখী, মানে তাদের হ্যাপিনেসটা এখানে বুঝাইছে। পরের লাইনে কি বলতেছে? অ্যান্ড হ্যাপি মেলোডিস্ট, বলতেছে এই যে আর্নটের মধ্যে মেলোডিস্ট কথাটার মানে কি? মেলোডিস্ট হলো আসলে যে গায়কা,
সুরকার যারে আমরা বলি সে হলো মেলোডিস্ট। বলতেছে হ্যাপি মেলোডিস্ট আনওয়ার্ড। আচ্ছা, আনওয়ারিড মানে কি? ওয়ারিড কথাটার অর্থ হলো ক্লান্ত না হওয়া। কি? ক্লান্ত না হওয়া। এখানে একটা মানুষ যখন গান গায়, বারবার গান গায়, বাঁশি বাজায়, তারা কি হয়ে যায়? একটা সময় ক্লান্ত হয়ে যায় না? ক্লান্ত হয়ে যায় না? তো এখানে বলতেছে যে অ্যান্ড হ্যাপি মেলোডিস্ট, এইখানে এই আর্নটার মধ্যে যেই সুখী মানুষটা, যেই সুখী মিউজিশিয়ান, এখানে মেলোডিস্ট কথাটার মানে হচ্ছে মিউজিশিয়ান। এখানে যে মিউজিশিয়ানটা গান বাজাচ্ছে, যে হ্যাপি মিউজিশিয়ান, এখানে যে গানটা আর্নের মধ্যে যেই মিউজিশিয়ানটা তোমার গান গাচ্ছে, সে আসলে খুব মানে তার মুখটা দেখে মনে হচ্ছে সে খুব সুখে গান গাচ্ছে। তো বলতেছে এখানে যে হ্যাপি মেলোডিস্টটা আছে, যে মিউজিশিয়ানটা আছে, সে কি? আনওয়েড মানে কি? সে অক্লান্তভাবে গান গেয়ে যাবে। এখানে দেখো, এখন পটের মধ্যে সে মনে করো হাসি মুখ করে সে গান গাওয়ার একটা ছবি আঁকে রাখছে। এখন যত কিছুই হোক, এখন মনে করো 5 বছর, 10 বছর, 12 বছর পরেও কি তার ছবিটা এমনই থাকবে? সে কখনো ক্লান্ত হবে? তো এখানে বলতেছে কি? আনওয়ার্ড মানে কি? অক্লান্তভাবে সে কি করবে? গান গেয়ে যাবে। মূলত পটের অবস্থাটা বুঝাচ্ছে। এরপর বলতেছে ফর এভার পাইপিং সং, ফর এভার নিউ। বলতেছে ফর এভার পাইপিং সং, এই যে পাইপের সাথে এই গান কি সব সময় বাজতে থাকবে, সব সময় গাইতে থাকবে। এখন গান তো আমরা শুনি না, আমরা তো আগে বুঝছি যে এখানের গানগুলা কি সাইলেন্ট, ঠিক না? এই গানগুলো আমরা মনের ইয়া দিয়ে বুঝতে হবে। তো বলতেছে এখানে যে ফর এভার পাইপিং সংস, এখানে গানগুলা কি সব সময়ের জন্য ফর এভার নিউ, এবং সব সময় গানগুলা নতুনই থাকবে। মানে কি বুঝছো? এইটুকু, এই 4 লাইন আবার বোঝো, এই 2 লাইন বোঝো যে হ্যাপি মেলোডিস্ট, এখানে যে মেলোডিস্ট, যে মিউজিশিয়ানটা আছে, সে খুব হ্যাপি, সে খুব সুখী, এবং সে গান গাচ্ছে, গান ইয়া করতেছে, বাজাচ্ছে। আনওয়ার্ড মানে কি? সে অক্লান্ত ভাবে সে কি করতেছে? মিউজিশিয়ান মানে মিউজিক বাজাচ্ছে। বলতেছে কি? ফর এভার পাইপিং সং, এবং এইটা চিরকালই এরকম থাকবে। এই আর্নটা যতদিন এইভাবে থাকবে, যদি চিরকাল থাকে, এইটা চিরকালই এরকম থাকবে। অ্যান্ড ফর এভার নিউ, এই গানটা সবার কাছে নতুনই থাকবে। আজকে আমি বাইচে আছি, আমার কাছে এই গানটা কি? নতুন। ঠিক আমি মারা যাওয়ার পর 200 বছর পর যেই আর্নটা দেখবে, সেও এই লোকটারে দেখলে কি বলবে? আরে লোকটা কত তাজা, মানে মানে কোনো ক্লান্ত হচ্ছে না, গান গাচ্ছে। এবং এই জায়গায় যে গানটা গাচ্ছে, এই গানটা কি একটা নতুন এক রকমের গান, ঠিক না? সবার কাছে এই গানটা কি থাকবে? নতুন হয়েই থাকবে। ঠিক আছে? তো এখানে এই কথাটার মানে এটাই বুঝাইছে যে হ্যাপি মেলোডিস্ট আনওয়ার্ড, সে কি অক্লান্তভাবেই সবসময় গান গেয়ে যাবে। অ্যান্ড ফর এভার পাইপিং সং, সবসময় গানগুলা গাবে। অ্যান্ড ফর এভার নিউ, এবং এই গানটা সব সময়ের জন্য কি নতুন হিসেবেই থাকবে। আজকে আমার কাছেও নতুন, ফিউচারে আমার পরে প্রজন্ম যারা আসবে তাদের কাছেও গানটা কি নতুন হয়েই থাকবে। ফর এভার নিউ বলতেছে সব সময় নতুন থাকবে, কারণ এই গান তো আমরা শুনতেছি না, আসলে এটা আমরা ফিল করতেছি। তো যারা আসবে তারা সবাই এই গানটাকে ফিল করবে। যাই হোক, প্রথম 4 লাইন গেল। মূলত আসলে ওই আর্নটার মধ্যে যেই চিত্রটা, সেইটাই ফুটে তুলছে, আর কিছু না। মানে ওইটারই একটু জীবন্তভাবে জন কিটস ব্যাখ্যা দিচ্ছে আমাদের কাছে। এই কারণে এগুলা সবই কিন্তু অকিউলার ইমেজ, ইমেজের ইউজ করছে। অকিউলার ইমেজ কি? ইমেজ কি? পিকচার অফ ওয়ার্ড, তাই না? যে ওয়ার্ডের মাধ্যমে আমাদের মনে একটা পিকচার তৈরি করা। তো এখানে দেখো কয়েক রকমের, তার যেই 5টা সেন্স কিন্তু পাবা। এখানে বলতেছে গানের কথা, গান সব সময় গেয়ে যাবে, সব সময় গানটা নিউ থাকবে। তার মানে এইটা হলো অডিটরি ইমেজ। অডিটরি ইমেজ কি? যেই শব্দগুলোর দ্বারা আমাদের 5টা সেন্সের মধ্যে একটা সেন্স কি? হেয়ার। আমরা যেই এটার মধ্যে মনে হয় যে আমরা শুনতেছি, নতুন গান শুনতেছি, এরকম একটা ইমেজ আসতেছে না পড়ার পরে? তো এটাকে বলা হয় অডিটরি ইমেজ, ফিগার অফ স্পিচ। আবার তুমি যদি দেখো, যেই লাইনটা পড়ার পরে আমার চোখের সামনে ভাইসে উঠতেছে যে এখানে কি, ওই যে বললাম পরের বার সে ইয়া করতে যাচ্ছে তার প্রেমিকাকে, তো এইটা আবার কি আমাদের কাছে অকিউলার ইমেজ। তো যাই হোক, এটা পারবা এখন। তো 4 লাইন গেল। পরের লাইনে সে কি বলতেছে দেখো, মোর হ্যাপি লাভ, মোর হ্যাপি হ্যাপি লাভ। এখানে কথাটার মানে কি? যে আসলে এমফাসাইজ করছে এখানে যেই লাভাররা আছে তারা কি মোর হ্যাপি লাভ, তারা অনেক খুশি। মোর হ্যাপি, তারা অনেক বেশি খুশি, বেশি পরিমাণের খুশি। হ্যাপি লাভ, তাদের ভালোবাসা নিয়ে তারা কি সবসময়
খুশি, ঠিক আছে। ফর এভার ওয়ার্ম, তাদের এই ভালোবাসাটা কি সব সময় কি হবে, ওয়ার্ম মানে কি উষ্ণ হয়ে থাকবে। উষ্ণ মানে কি আসলে মূলত আসলে পজিটিভটা বোঝাচ্ছে যে তাদের ভালোবাসাটা কি সবসময় উষ্ণ থাকবে এবং কি অ্যান্ড স্টিল টু বি এনজয়েড, এবং যতদিন এটা থাকবে ততদিনই এই তারা কি করবে, তাদের লাভটাকে কি করবে, এনজয় করে যাবে। তো এখানে কি বলতেছে যে এই পটের মধ্যে যে লাভার্সদের দেখাচ্ছে এটাকে বলতেছে মোর হ্যাপি লাভ, খুশি যেই লাভাররা আছে তাদের বলছে মোর হ্যাপি লাভ, মোর হ্যাপি, ঠিক আছে, তারা আরো খুশি হবে, আরো খুশি হবে, কারণ কি তাদের এই লাভটা চিরকালই উষ্ণ হিসেবে থাকবে। অ্যান্ড কি বলতেছে, অ্যান্ড স্টিল টু বি এনজয়েড, এবং পর্যন্ত ফিউচারও কি থাকবে, এটা এনজয়েবল থাকবে। তাদের যে লাভের যে দৃশ্যটা, এটাকে দেখতে আসলে এমন লাগতেছে যে আরে কত সুন্দর লাভার্সরা একসাথে আছে, হ্যাঁ, এটা তাদেরকে দেখতে মনে হচ্ছে তারা অনেক খুশি, খুশির থেকেও খুশি যা হওয়া যায়, এরকম একটা খুশির পর্যায়ে আছে। কেন আছে বলতেছে, তাদের এটা চিরকালই এমন উষ্ণ থাকবে, তাদের লাভটা কি উষ্ণ থাকবে, কারণ তারা ধরো এই চিত্রটার মধ্যে দুইজন এইভাবে আছে, এখন এইটা চিরকালই কি থাকবে, এরকমই তো থাকবে, তো তাদের লাভটাও কি উষ্ণ থাকবে। এবং কি বলতেছে, স্টিল টু বি এনজয়, স্টিল টু বি মানে ফিউচারে করছে টু বি, ঠিক আছে, যে এইটা সব সময় তাদের জন্য কি এনজয়েবল থাকবে, এবং যারা দেখবে তাদের জন্য এই সিনটা এনজয়েবল থাকবে। ইনডাইরেক্টলি এটা বুঝাইছে। তারপর বলতেছি কি, ফর এভার প্যান্টিং, প্যান্টিং কথার আসলে মেইন মিনিং যেটা, মেইন মিনিং হলো হাঁপানো, বাট এখানে হাঁপানো হিসেবে ইউজ হয় না, ঠিক আছে। হাঁপানো মানে কি, যে আমি দৌড়ে আসলাম, আইসা এই যে এরকম করতেছে, এটাকে বলতেছে হাঁপানো। তো বলতেছে ফর এভার হাঁপানো, তাদের লাভ আবার কি, হাঁপানো আবার কেমন কি, এটা তো হয় না। তো এখানে আসলে আরেকটা মিনিং বুঝাইছে। তো ফিগার অফ স্পিচ এখানেও আছে। ফিগার অফ স্পিচ একটাকে বলা হয় ক্যানোটেশন। ক্যানোটেশন মানে কি, এখানে যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের মতো যদি অর্থ আসে এটাকে বলে ক্যানোটেশন। আর এখানে একটা ওয়ার্ড ইউজ করছে কিন্তু ওয়ার্ডের মিনিং অন্যটা, এটাকে বলা হয় ডেনোটেশন, ঠিক আছে। তো যাই হোক, এখানে বলতেছে ফর এভার পেন্টিং, এখানে পেন্টিং কথাটার মানে হলো আগ্রহী। এখানে বলতেছে তারা এত হ্যাপি, কেন হ্যাপি, কারণ তাদের লাভটা সবসময় উষ্ণ থাকবে এরকম, এবং ফিউচারও এটা কি থাকবে, এনজয়েবল থাকবে তাদের জন্য। এবং বলতেছে ফর এভার পেন্টিং মানে আগ্রহী, তারা এটার জন্য সবসময় আগ্রহী হয়েই থাকবে, মানে যেই সিনটা আছে তারা একে অপরের দিকে আগ্রহী হয়ে আছে না, একে অপরকে পাইতে চাইতেছে, ঠিক এই আগ্রহী সবসময় হয়ে থাকবে, ফর এভার মানে সবসময় এমন আগ্রহী থাকবে। এবং বলতেছে কি, অ্যান্ড ফর এভার ইয়ং, এবং তারা দুইজন এই যে যুবক যুবতী সবসময় কি থাকবে, ইয়ং থাকবে। কারণ আমরা মানুষরা ধরো মারা যাব, আমরা যারা আছি এরা কি সবাই মারা যায়, ইয়াং সবসময় থাকি না, কিন্তু এই আর্টের মধ্যে যেটা আছে তারা সবসময় কি থাকবে, ইয়াং থাকবে। এখন কথা হলো ভাই এগুলা কেন বলতেছেন, দেখো শেষের প্যারায় আইসা তুমি এটার ফুল মিনিংটা বুঝবা, এর আগ পর্যন্ত তোমার কাছে সবকিছু এলোমেলো লাগবো। তো এতক্ষণ যেটা বললাম, এখানে কি বললাম, প্রথমে সে কি বলছে যে এই যে গাছগুলা তোমরা আসলে অনেক খুশি, অনেক সুখী, কেন, কারণ তোমাদের এখান থেকে কখনো কি পাতাগুলা ঝইরা পড়বে না, কখনো তোমার এখান থেকে কি স্প্রিং সিজনটা চলে যাবে না, এই কারণে তুমি সবসময় কি থাকো, সুখী থাকো, ঠিক আছে। এবং বলতেছে এখানে যেই মেলোডিস্ট, যে মিউজিশিয়ান আছে সে কখনো ক্লান্ত হবে না, কারণ পিকচারে সে যেমন আছে ওই 500 বছর পরও সে এরকম ইয়াংই থাকবে এবং হাসি মুখেই থাকবে, সে কি ক্লান্ত হবে, হবে না। তো বলতেছে পাইপিং সং অ্যান্ড ফর এভার নিউ, এই গানটা সবসময়ের জন্যই নতুন থাকবে, আজকে যেমন নতুন, 500 বছর পরে যে যার কাছে ছবিটা আসবে, যে এই আর্নটাকে দেখবে তার কাছে ওই জিনিসটা কি থাকবে, নতুন হিসেবেই থাকবে। এরপরে বলতেছে মোর হ্যাপি লাভ, হ্যাপি লাভ এখানে এই কথাটা বলছে, মানে তোমরা কি এত খুশি, আরো বেশি খুশি লাভার, কেন খুশি লাভার, কারণ তোমরা যেই সিনটা এখানে আছে, তোমরা যে অবস্থায় আছো এইটা সব চিরকাল উষ্ণ থাকবে তোমাদের লাভটা, এবং তোমাদের লাভটা এটা কি থাকবে, চিরকাল উষ্ণ থাকবে, এবং ভবিষ্যতেও তোমরা এটা কি করতে থাকবা, এনজয় করতে থাকবা, কারণ তোমরা সবসময় কি থাকবা, ইয়াং থাকবা, সবসময় একে অপরের প্রতি আগ্রহী থাকবা, কারণ আগ্রহী কখন হয়, ইয়াং বয়সই তো হয়। তো তোমরা সবসময় এই পিকচারের মধ্যে ইয়াং থাকবা, আর সবসময় একে অপরের জন্য কি থাকবা, আগ্রহী হয়ে থাকবা, এই কারণে তোমরা সবসময় কি একটা হ্যাপি লাভার হিসেবে বলছে। এখানে কেন কথাটা বলছে, পরের লাইনটা দেখো, বলতেছে অল ব্রেথিং হিউম্যান প্যাশন ফর এভার,
বলতেছে অল ব্রেথিং হিউম্যান। অল ব্রেথিং হিউম্যান মানে কি, যে এইখানে এতক্ষণ যেই লাভারদের কথা বলছে তারা কি ব্রেথিং মানে কি, তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে, পারে না, কিন্তু তারা কিন্তু জীবন্ত না। তো এখানে বলতেছে অল ব্রেথিং হিউম্যান, মানে যারা জীবিত সকল মানুষরা আছে তারা কি প্যাশন ফার অ্যাবভ, তোমাদের থেকে তাদের প্যাশনটা আরো বেশি। মানে কি এখানে এই জিনিসটা একটু বোঝো। আমরা জানি যে জন কিটস, সে কি ওই যে ফ্যানি ব্রাউন যে আছে তাকে সে কি করতো, পছন্দ করতো, এবং তাদের মধ্যে এঙ্গেজমেন্টও হয়েছে কিন্তু বিয়ে হয়নি। তো সে তাকে অনেক ভালোবাসতো, কিন্তু ফ্যানি ব্রাউন তাকে বিয়ে করে নাই কেন, টাকার জন্য, তার টাকা কম ছিল এরকম। তো এদিক দিয়ে আসলে তার একটা ইমোশনের ব্যাপারটা কি আছে, খুব খারাপ অবস্থায় আছে। তো এখানে বলতেছিল যে পেয়ার যেই লাভটাকে বলতেছে, তোমাদের লাভটা কি অনেক সুখী লাভ এবং সুখী হতে থাকবে ভবিষ্যতে, কারণ তোমাদের লাভটা কি সবসময় উষ্ণ থাকবে, কারণ তোমরা সবসময় কি একে অপরের প্রতি আগ্রহী থাকবা, যে প্যান্টিং আগ্রহী হয়ে থাকবা, এবং সবসময় কি তোমরা ইয়াং থাকবা, যার কারণে তোমরা একের অপরের প্রতি কি আগ্রহী থাকবা, তোমাদের লাভটা সবসময় উষ্ণ থাকবে এবং সবসময় তুমি এটা এনজয় করবা। কিন্তু অল ব্রিথিং ম্যান, এই জিনিসটা যদি আমরা ব্রিথিং ম্যান যারা জীবিত আছে তাদের দিকে দেখি, তুমি তো পিকচার এরকম, কিন্তু যারা জীবিত ম্যান আছে তাদের যেই প্যাশনটা, তাদের যে আবেগটা তোমার থেকে একদম আলাদা এবং অনেক উপরে। মানে কি বুঝাচ্ছে, যে তোমার যেই প্যাশনটা আছে এটা কখনো মন খারাপও হবে না, বা তুমি ইয়া করবা, তুমি সবসময় এনজয়েবলই থাকবা। তো এইটার থেকে ভালো যারা আমরা জীবিত আছি তাদের প্যাশনটা তোমাদের থেকেও কি আরো বেস্ট, এটা বলছে। এখন কেন বেস্ট, এবার আসো তার পার্সোনাল লাইফটাকে এখানে নিয়ে আসছে। সে বলতেছে দ্যাট লিভস এ হার্ট হাই সরোফুল অ্যান্ড ক্লাউড। বলতেছে দ্যাট লিভস, যে হিউম্যান যে হার্ট আছে, হিউম্যান যে লাভাররা আছে তাদের যে হার্টটা আছে, মানে জৈব প্রেম আমরা বলি, এটা যেটা আছে এটা সবসময় কি থাকে, হৃদয়ে তো সবসময় বলতেছে কি হার্ট হাই সরোফুল, সবসময় দুঃখের মধ্যে থাকে। তারা একটা সময় দেখা গেছে সুখে থাকে, যখন রিলেশনে যায় তখন খুব সুখে, কিন্তু প্যাশন যখন বেশি আবেগিক হয়ে যায় একটা সময় কি অনেক দুঃখ পায়। এটা আসলে ইনডাইরেক্টলি জন কিসের নিজের লাইফটাকে বুঝাইছে, যে সে কিন্তু এই যে ফ্যানি ব্রাউনের জন্য সে কি ছিল, মন খারাপ অবস্থায় ছিল। তো এখানে সেটা বলতেছে যে এই হিউম্যান মানে জীবিত যে মানুষরা আছে তাদের যে প্যাশনটা, তাদের যে আবেগটা তোমার এই যে পিকচারে যে আবেগটা আছে এইটা থেকে অনেক বেশি আলাদা এবং অনেক বেশি উচ্চ। কারণ রিয়েল লাইফে দ্যাট লিভস এ হার্ট হাই সরোফুল অ্যান্ড ক্লাউড, কারণ রিয়েল লাইফে এইটা কি, যে একদম অনেক দুঃখের একটা বিষয়। যারা এইসব আবেগিক জিনিসগুলোতে পড়ে তারা কি অনেক দুঃখ পায়, ফিউচারে কি পাবে, দুঃখ পাবে। সে মূলত আসলে এটা দ্বারা এই জিনিসটা বুঝাইছে আর কি, যে খুবই দুঃখজনক ব্যাপার থাকে তাদের আবেগটা। এবং বলতেছে এ বার্নিং ফরহেড, এই দুঃখের কারণে সে কি বার্নিং ফরহেড মানে কি বুঝাচ্ছে, কি জ্বলন্ত মাথা, আসলে জ্বলন্ত মাথা না। এখানে বলতেছে যারা এই দুঃখের মধ্যে পড়ে তাদেরকে বুঝাইছে, এটাকে বলা যায় সিনেডকি। এই যে বলতেছে ফরহেড দ্বারা আসলে মানুষদের বুঝাইছে, ফরহেড দ্বারা কিন্তু মাথা বুঝায় না। বলতেছে এ বার্নিং ফরহেড মানে হলো এই যে এই দুঃখে গুলাতে পড়ে তাদের প্যাশনের জন্য যারা যে মানুষরা দুঃখে পড়ে, অ্যান্ড পার্চিং টাং, এবং তারা সবসময় তাদের গলা শুকায় থাকে। গলা শুকায় থাকে মানে কি, যে যারা আসলে এই দুঃখে পড়ে তারা সবসময় কি খরার মধ্যে থাকে, এই একা একা থাকে, দেখবা ফার্স্ট্রেশন, ঠিক আছে, মনে হয় তাদের লাইফে কোনো ওই যে পানি হলে কি একটু শান্তি হয়, কিন্তু তাদের লাইফে কোনো শান্তি নেই। এখানে মানে পার্চিং টাং বলতে আসলে মানে যে পানি খাওয়ার যে তৃষ্ণাটা এটা বুঝাইছে। তো তৃষ্ণা তো বলতে আসলে এটা বুঝায় নাই, এটার ইনার মিনিংটা বুঝতে হবে আমাদের। ইনার মিনিংটা কি, যে যারা এগুলার মধ্যে পড়ে তারা জ্বরে ভোগে, তাদের মাথা জ্বলে যায়। মাথা জ্বলে যায় বলতে কি, আসলে যারা এটার মধ্যে পড়ে তারা আসলে এই ভালোবাসার আগুনে পুড়ে যায়, ঠিক আছে, যার ফলে কি হয়, তারা পার্চিং টাং, তাদের গলা শুকায় যায়। গলা শুকানো বলতে বোঝাচ্ছে যে তারা পানি পান করার ইয়েটা পায় না। পানি পান করে কেন, মানুষ কি তৃপ্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। তো তাদের লাইফটা সবসময় অশান্তিতেই থাকে। তো এইটা দ্বারা আসলে লাস্টের 3 লাইন দ্বারা এখানে আমরা দুইটা ফিগার অফ স্পিচ পাই, একটা হলো ম্যাটোনিমি, একটা হলো কি সিনেডোকি। মানে ফরহেড দ্বারা আসলে মাথা বুঝায় নাই, ফরহেড দ্বারা মানুষদের বুঝাইছে, ঠিক আছে।
আর এখানে ইনডাইরেক্টলি জন কিটস তার রিয়েল লাইফটাকে প্রেজেন্ট করছে, যে সে যেমন ফ্যানি ব্রাউনের জন্য সে সবসময় কি পাগল ছিল, কিন্তু তার জন্য কি সবকিছু করার পরও তারে পায় নাই, তো এইটার জন্য সে কিন্তু সবসময় তার হার্টটা কি ছিল, হাই সরফুল, সবসময় দুঃখ নিয়ে বরাক্রান্ত হৃদয়ে ছিল। এবং সে যে শান্তি পাবে, মানে পানি পান করলে তো শান্তি পায়, সে বলতেছে জ্বরে ভুগে, মানে ফরহেড বলতে কি যারা এটাই পরে তারা জ্বরে ভুগে, সে কিন্তু এইটার কারণে সবসময় একটা কি অশান্তিতে ছিল, মনে হয় রোগে আক্রান্ত ছিল, এরকম অবস্থায় ছিল। এবং কি পার্চিং টাং, এবং মনে হচ্ছিল তার জীবন থেকে সব শুকায় গেছে। শুকায় গেছে মানে কি, তার জীবনে আর কোনো আনন্দ নাই। তো এখানে এই 3 লাইন আসলে উপরের লাইনগুলোর সাথে মিক্সড, রিয়েল লাইফের ঘটনাও নিয়ে আসছে। এখানে তার লাইফটাকে প্রেজেন্ট করে, প্লাস আমাদের যে হিউম্যান লাইফটা আছে, আমরা যারা আছি সবাইকে এখানে প্রেজেন্ট করে। দেখো তুমি যদি এখানে যারা আছে, যাদের আসলে এক্সপিরিয়েন্সড এইসব ব্যাপারে, যারা মূলত ছেঁকা মেকা খাইছো, তারা তারা হয়তো বুঝো, ঠিক আছে। অবশ্য এখানে যারা আছে সবাই গুড গার্ল গুড বয়, তাদের এইসব নাই, ঠিক আছে। তো এটা ফিল করতে পারবে না, এটা জন কিটসই ফিল করে। আচ্ছা, তো জন কিটসই এটা ফিল করে। তো এই স্ট্যান্ডাটা কি বোঝা গেছে কিনা, এই এখানে কিন্তু বইয়ে বা তুমি যদি ইয়া দেখো, ইনার মিনিংটা বুঝতে হবে। হ্যাঁ, এটার ইনার মিনিংটা বুঝছো কিনা এটা বলো। এই আমরা যারা আছি এটার ইনার মিনিংটা বুঝছি, থাকলে একটু মেসেঞ্জারে বলো। হ্যাঁ, এখানে তো আসবে না। ও, এই মেসেঞ্জারে কনফার্ম করো, যেই লাইন বুঝো নাই সেই লাইন ক্লিয়ার হইলে আলহামদুলিল্লাহ। এবার আমরা পরের স্ট্যান্ডায় যাই। হ্যাঁ, আচ্ছা, পরের স্ট্যান্ডায় কি বলতেছে। আচ্ছা, এবার আমরা জানি কি জন কিটস গ্রিক মিথোলজি এগুলাকে টাইনে আনে। তো এখানে যে গ্রিসিয়ান আর্নটা আমরা বলছিলাম শুরুতে, এটা কিন্তু বইলেই দিছে যে এটা কিসের আর্ন, গ্রিসের একটা আর্ন, তাই না? তো আমরা এটা জানি এটা কি গ্রিসিয়ান আর্ন। তো এখন এতক্ষণ সে একটা সাইড নিয়ে কথা বলছে, আমরা যে আর্নটা আছে আর্নের একটা সাইডটা চোখে পড়ছে, সে ওই একটা সাইডকেই বর্ণনা করে কথা বলছে। এখন অন্য সাইড যখন ঘুরানো হয়েছে, সে আরেকটা সাইড দেখছে, আরেকটা সাইডে কি আছে সেইটা নিয়ে এখন বর্ণনা করবে। দেখো বলতেছে আরেকটা সাইডে কি আছে, আরেকটা সাইডে এরকম একটা চিত্র আছে, ধরো একটা গরুকে একটা প্রিস্ট কি করে আসলে উৎসর্গ করে না, তারা ভগবান বা এইসবের নামে। তো একটা গরুকে উৎসর্গ করার জন্য সাজায়া টাজায়া ওই তাদের যে অল্টার যেটা আছে, যে জায়গায় আসলে মারা হয়, স্যাক্রিফাইস করা হয়, ওইখানে নিয়ে যাচ্ছে। তো ওইখানে অনেক মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে, এখানে দেব দেবতারাও আছে যারা দেখতেছে। তো ওই একটা সিন সে দেখছে। আবারও বলি যে এই সিনে সে যখন পটটা ঘুরাইছে, মানে আর্নটাকে ঘুরাইছে, সেখানে সে দেখতে পারছে যে একটা গরুকে নিয়ে যাচ্ছে একটা প্রিস্ট, গরুটা আকাশের দিকে তাকায় আছে এবং নিয়ে যাচ্ছে সামনে একটা অল্টারের মতো বড় একটা সবুজে ঘেরা একটা জায়গা তৈরি করে রাখছে, সকল মানুষরা এটাকে দেখতেছে, দেবদেবীরাও এখানে আছে। এই একটা সিনকে নিয়ে সে এখন এই আমাদের 4 নম্বর স্ট্যান্ডায় ব্যাখ্যা করবে। সে কি বলতেছে দেখো, হু আর দিস কামিং টু দ্য স্যাক্রিফাইস, হু আর দিস, দিস মানে কি প্লুরাল, বলতেছে এখানে কারা এসেছে টু দ্য স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস করতে, স্যাক্রিফাইস কি এখানে উৎসর্গ করতে, গডদের নামে কারা এসেছে উৎসর্গ করতে। সে কোশ্চেন করতেছে এই ছবিটা দেখা, আরে এখানে কারা আসছে এই উৎসর্গ করতে। এবার সিনটাকে বলতেছে টু হোয়াট গ্রিন আল্টার, অল্টার, অল্টার মানে কি আসলে যেই জায়গাটা মন্দির বলা হয় বা সামনে যে জায়গায় আসলে কাটা হবে ওই জায়গাটা বলতেছে। বলতেছে টু হোয়াট গ্রিন আল্টার, এটা কোন অল্টার, এবং বলতেছে ও মিস্টিরিয়াস প্রিস্ট, প্রিস্ট এখানে বলতেছে মিস্টিরিয়াস প্রিস্ট, প্রিস্ট কে আসলে যারা ওই মন্দিরের মেইন থাকে, যেমন আমরা ইমাম সাহেব হুজুর বলি, তো মন্দিরের এরাদেরকেই বলে প্রিস্ট বলে। মিস্টিরিয়াস প্রিস্ট মানে কি রহস্যজনক প্রিস্ট, বা বলা যায় অচেনা একটা প্রিস্ট, ঠিক আছে, যে কিনা গরুটাকে নিয়ে যাচ্ছে, একে বলতেছে ও মিস্টিরিয়াস প্রিস্ট লেটেস্ট, লেটেস্ট মানে কি নিয়ে আসা, তুমি কাকে নিয়ে আসতেছো, দাও দ্যাট হাইফার, আচ্ছা হেইফার কথাটার অর্থ হলো কাউ, গরু, গরুর যে বাছুর আছে না, একটা গরুর যে বাছুর, বাছুরদের ইংলিশে বলা হয় হেইফার। তুমি কোন হেইফারকে নিয়ে আসছো
নিয়ে যাচ্ছ, বলতেছে লাউইং, লাউইং মানে কি, যে কিনা চিৎকার করতেছে, ওই হাম্বা হাম্বা ডাকতেছে আর কি, অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকায়া। দেখো একটু ইমেজ করো জায়গাটা। বলতেছে এটা কোন, এই যে স্যাক্রিফাইস করতে কারা আসছে, কারা বলতে কি এখানে অনেক মানুষজন দাঁড়ায় আছে, বলতেছে কারা আসছে এখানে স্যাক্রিফাইস করতে, এই ছবিটার মধ্যে দেখতেছে। এবং বলতেছে ও মিস্টিরিয়াস প্রিস, এই যে অ্যাপোস্ট্রফি ইউজ করছে, ডাকছে ও মিস্টিরিয়াস প্রিস, তুমি কাকে নিয়ে আসছো, কোন বাছুরকে নিয়ে আসছো যে কিনা আকাশের দিকে তাকায়া কি চিৎকার করতেছে, মানে কি হাম্বা হাম্বা ডাকতেছে, এরকম একটা গরুকে নিয়ে তুমি আসছো। অ্যান্ড অল হার সিল্ক অ্যান্ড ফ্ল্যাঙ্কস। আচ্ছা, সিল্ক অ্যান্ড ফ্ল্যাঙ্কস কথাটার অর্থ হলো যে এই বাছুরটার যে চারপাশে, সিল্ক বলতে কি আসলে যে পাতলা, যে মানে নরম যে জায়গাগুলো আছে, ওই চামড়ার উপরে যে পশমগুলো, এটা নরম জায়গাগুলো কি ফ্ল্যাকেন মানে, ফ্ল্যাঙ্কস মানে কি আসলে ডিজাইন করে রাখছে বা কিছু দিয়ে ঢাইকা রাখছে, এরকম একটা অবস্থা। উইথ গার্ল্যান্ডস ড্রেসড মানে কি মালা পরায় আনছে, আসলে ড্রেসড কথার অর্থ হলো ডেকোরেট করা। এই গরুটাকে আসলে ডেকোরেট, বাছুরটাকে ডেকোরেট করে আনছে। আসলে আমরা যখন কুরবানির গরু কিনি দেখবা গরুর উপর গলায় মালা পরাই, গরুকে একটু সাইড দিয়ে সাজাই, তাই না? তো এখানে সেই কথাই বলতেছে যে এই যে তুমি কাকে নিয়ে যাচ্ছ, মানে প্রথমে বলছে এই মানুষটা কেন আসছে, কি দেখতে, এই স্যাক্রিফাইস দেখতে আসছে। ও মিস্ট্রিয়াস প্রিস্ট, এই যে একটা প্রিস্ট কি করতেছে, একটা গরুকে নিয়ে যাচ্ছে, তাই না? গরুটা কি আকাশের দিকে তাকায় চিৎকার করতেছে। এবং এখানে কি বলতেছে, তার যেই দেহটা এটাকে কি করছে, সাজায় নিয়ে আসছে। সিল্কেন বলতে কি আসলে ওই গরুর শরীরে ফোটা ফোটা টাইপের এরকম ইয়া থাকে না, ওইটারও বোঝায়। এবং কি করতেছে, গার্ল্যান্ড ড্রেসড মানে কি তাকে মালা টালা পরায় আর ডেকোরেট সুন্দর মতো সাজায় নিয়ে আসছে, এমন একটা গরুকে নিয়ে আসছে। হোয়াট লিটল টাউন, কোন জায়গাটায় আসলে, এই যে ছবিটা দেখতেছে, এখন ছবিটা দেখে তার কাছে একটা কোশ্চেন আসছে যে এই জায়গাটা কোন জায়গায় আসলে, এই ছোট্ট যে জায়গাটা যেখানে মানুষটা এত ভিড় করে আছে, গরুটা আকাশের দিকে তাকায় আছে, ক্রিসটা টাইনা নিয়ে যাচ্ছে অল্টারের দিকে, তো জায়গাটা কোনটা সেটা বলতেছে যে হোয়াট লিটল টাউন, কোন যে ছোট জায়গাটা, বাই রিভার অ্যান্ড সিশোর, যে সিশোরের পাশে বা ছোট্ট একটা নদীর পাশে এই ছোট্ট জায়গাটা কোনটা, মানে যেই পিকচারটা দেখতেছে পিকচারের পাশে একটা রিভার বা সমুদ্রের মতো একটা কিছু আছে, এবং ছোট্ট একটা জায়গা, ওইখানে মানুষরা গিরায় ধরে দাঁড়ায় আছে, গরুটাকে নিয়ে অল্টারের দিকে যাচ্ছে। তো এটাই বলতেছে কোন সেই ছোট জায়গাটা, এই ছোট জায়গাটাকে এত জানা দরকার। এবার ছোট জায়গার কথা বলতেছে, বলতেছে অর মাউন্টেন বিল্ড, নাকি এটা কোনো মাউন্টেন বিল্ড, যে তোমার পাহাড়ের অঞ্চলের কোনো একটা জায়গার কথা, নাকি কোনো একটা জায়গা। উইথ পেস সিটেড, সিটেড মানে বলতেছে যে চার্চ, পেসফুল চার্চ, বলতেছে এটা কোন ছোট জায়গা যেটা নদীর পাশে অবস্থিত, নাকি কোনো মাউন্টেনের জায়গা এটা, যে যেইখানে একটা চার্চ সুন্দর আছে, যে চার্চের সামনে এটাকে কি করবে, স্যাক্রিফাইস করবে গরুটাকে। এবার বলতেছে ইজ এমটিড অফ দিস ফল্ক, এবং ফল্ক কথাটার মানে এই জায়গায় ফক সং না, মানে লোকগীতি না, এখানে ফল্ক কথার অর্থ হলো লোকগুলা। বলতেছে এখানে কোন লোকগুলো আসছে, দিস পায়াস মন, এই পবিত্র জায়গাটায় কোন লোকগুলো এখানে আসছে, বা কোন জায়গার লোকগুলো আসছে, যেই জায়গা থেকে আসছে ওই জায়গা তো খালি হয়ে গেছে মনে হয়, যে এত লোক দাঁড়ায় আছে, হয়তো কোন একটা জায়গা থেকে আসছে, ওই জায়গাটা এখন কি একদম এমটি, মানে কি একদম খালি। কোন লোকগুলো এখানে আসছে, বলতেছে কোন লোকগুলা কোথায় আসছে, পায়াস মন, এই পবিত্র জায়গাটার মধ্যে আসছে যেখানে স্যাক্রিফাইস করা হবে। এবার বলতেছে অ্যান্ড লিটল টাউন দাই স্ট্রিটস ফর এভারমোর, বলতেছে এবং কোন লিটল টাউন, এখানে বলতেছে এইখানে যে মানুষরা জড়ো করে আছে, আমি আগে বলে ফেলছি কথাটা, জড়ো করে আছে। অ্যান্ড লিটল টাউন, কোন লিটল টাউন, কোনো একটা ছোট্ট জায়গার মানুষগুলোই তো এখানে আসছে দেখার জন্য, এই যে এখানে যে স্যাক্রিফাইস করা হবে এটা দেখার জন্য তো কোনো একটা ছোট্ট একটা শহরের মানুষরাই এখানে আসছে। এবং বলতেছে কি দাই স্ট্রিটস ফর এভারমোর, এবং এখানে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো সবসময় কি এরকম খালি অবস্থায় থাকবে, কারণ মানুষরা তো সব এখানে, রাস্তাগুলো কি খালি অবস্থায় থাকবে, ওই জায়গা সব খালি অবস্থা, বাড়ি ঘর সব রাইখা মানুষরা এখানে এসা ভিড় করে দেখতেছে, এখানে এই চিত্রটাকে ফুটায় তুলছে আর কি। বলতেছে উইল সাইলেন্ট বি, এবং এই জায়গাটা একদম কি সাইলেন্ট হয়ে আছে, কারণ মানুষজন না থাকলে সাইলেন্ট হয়ে থাকবে। অ্যান্ড নট এ সোল টু টেল হোয়াই দা ওয়ার ডেসোলেট ক্যান এভার রিটার্ন, এবং এমন কোন মানে সোল বলতে কি বোঝাচ্ছে এখানে এটা বুঝো, সোল বলতে মানে
এখানে সোল বলতে বোঝাচ্ছে যে কোনো মানুষের আত্মাও আসলে এখানে বলতে পারবে না। আহ, কি বলা যায়, আসলে কোনো মানুষের আত্মাও এখানে বলতে পারবে না যে এখানে কোনো জনমানবরা আবার রিটার্ন করবে। এইটা একটু বুঝো, আবার বলি লাইনটা, যে অ্যান্ড নট এ সোল টু টেল, কোনো একটা আত্মাও বলতে পারবে না হোয়াই দাউ আর ডেজোলেট ক্যান এভার রিটার্ন, কেউ কি আবার ওই জায়গাটায় ফিরে যেতে পারবে কিনা। কারণ সবাই যখন এখানে আইসা পড়ছে, এই পিকচারটা তো এমনই থাকবে, তাই না? এখন এখানে আমি তুমি যদি বলি যে এই লোকগুলো আবার ফিরে যাবো, তারা যাইতে পারবো না কিন্তু। তো এখানে বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে যে কোনো প্রেতাত্মাও আসলে ভবিষ্যৎবাণী করতে পারবো না যে তারা আবার ফিরে যাবো। কারণ কি, এটা অলরেডি আঁকা হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। তো তারা আবার তাদের আগের জায়গায় কিভাবে যাবে, এখানে মূলত এইটা বলতেছে। আসলে এই স্ট্যান্ডাটায় মূলত আসলে ওই একটা পিকচার, ওই পিকচারটা দেখা জন কিটসের মাথায় যেরকম আসছে সেইটাই ফুটায় তুলছে, যে পুরো পিকচারটা আমাদের সামনে তুলে ধরছে। তো এখানে কি পুরাটা যদি তুমি দেখো, কি বলা যায়, অকিউলার ইমেজ, ঠিক না? আচ্ছা, পরের স্ট্যান্ডা, লাস্ট স্ট্যান্ডায় কি বলছে একটু দেখো। লাস্ট স্ট্যান্ডা তো মোস্ট ইম্পর্টেন্ট, আর এই স্ট্যান্ডাও তোমাদের আসতে পারে, ঠিক নাই। বলতেছে ও অ্যাটিক শেপ। অ্যাটিক মানে কি? অ্যাটিক মানে হলো তোমার অ্যাটিকা বলা যায়, যে মূলত গ্রিসের একটা জায়গা আছে, অ্যাথিয়ান বলি আমরা, হ্যাঁ। ওই অ্যাথিয়ান জায়গা, যেটা হলো আসলে গ্রিসের মেইন পয়েন্ট বলা হয়। তো বলতেছে ও অ্যাথি সেই, মানে এই আর্নটাকে আসলে ওই জায়গা থেকেই আনা হয়েছে। আর যে চিত্রটা, এই চিত্রটা ওই গ্রিসের ওই জায়গাটারই চিত্র, বোঝা গেছে? ওই জায়গাটাই চিত্র। এখানে বলতেছে ও অ্যাথিক সেই ফেয়ার অ্যাটিটিউড, তোমার যেই চিত্রটা কত সুন্দর, উইথ ব্রিড মানে কি, একদম গোড়া থেকে তোমার এখানে যেই মাটিগুলো আছে সবগুলাই কি অনেক সুন্দর। অফ মার্ভেল ম্যান মানে কি, এই যে ফেয়ার অ্যাটিটিউড বলতে বুঝাচ্ছে তোমার, এটা কত সুন্দর বলতে কি বুঝাইছে, আর্নটাকে বুঝাইছে। ঠিক আছে, আর্ন মানে কি, ওই যে পাত্রটা, এটাকে বুঝাইছে যে অ্যাথিক শেপ, এখানে কি ওই জায়গা থেকে আনা পাত্রটা, এইটা কি ফেয়ার অ্যাটিটিউড। ফেয়ার অ্যাটিটিউডটা কি খুব সুন্দর, সুন্দর চিত্রকর, এইটার উপর আঁকা হয়েছে। অ্যান্ড কি উইথ ব্রেড অফ মার্বেল ম্যান, যেটাকে আঁকা হয়েছে কি মার্বেলের মতো, মানে মার্বেল পাথরের উপরে আঁকা হয়েছে এরকম বলা হচ্ছে। অ্যান্ড মেন্স ওভার ওভাররট মানে কি খোদাই করে আঁকা হয়েছে। এখানে যেই জিনিসগুলো আঁকা হয়েছে সবগুলা কি করে আঁকা হয়েছে, খোদাই করে আঁকা হয়েছে। তো এই দুই লাইন দ্বারা আসলে বুঝাইছে যে আর্নটা আছে, বুঝছো? ওই আর্নটার গুরুত্বটা বুঝাইছে। এই আর্নটা কোন জায়গার আর্ন তুমি যদি একটু বলো, দেখবা এই বইয়ের পিছে আছে, দাঁড়া আমি বলে দেই। অ্যাথিক শেপ বলতে আসলে এটা হলো অ্যানশিয়ান গ্রিক আর্ট, যেটাকে বলা হয় অ্যাথিনিয়ান একটা জায়গা, যেটা গ্রিকের একটা জায়গা, যেটাকে বলা হয় দ্য আই অফ গ্রিস, গ্রিসের চোখ বলা হয়। গ্রিসের চোখ কি, আসলে গ্রিসের মূল্যবান জায়গা এই অ্যাথিক জায়গাটা। তো এটা একটা ব্রিফ কোশ্চেন আসতে পারে যে অ্যাথিকটা কি। অ্যাথিক হলো একটা প্লেস, জেনুইন রিলিক প্লেস। এটা কোথায়? অ্যানশিয়ান গ্রিক আর্ট, যেটাকে আর্ট করা হইতো। এবং এই অ্যাথিকটা আসলে কি বলা হচ্ছে, অ্যাথিনিয়ান একটা জায়গা যেটা গ্রিকের। এবং অ্যাথেন্সকে, এটাকে অ্যাথেন্সও বলা হয়, অ্যাথিয়ানিয়ান্সকে অ্যাথেন্সও বলা হয়। এই অ্যাথেন্সটাকে বলা হয় দ্য আই অফ গ্রিস, গ্রিসের চোখ বলা হয়। মানে কি গ্রিসের একটা মূল্যবান জায়গা এটা, বুঝতে পারছো? তো এটার উপর একটা ব্রিফ কোশ্চেন আসতে পারে। এবং এই যে অ্যাথিক যেই শেপ বলছে, এইটাকে ওই জায়গাটাকে এবং ওই জায়গার যেই আর্টগুলাকে, এইগুলাকে বলা হয় মাদার অফ আর্ট। কি বলা হয়? মাদার অফ আর্টস বলা হয় এই গ্রিকে। তাহলে এই জায়গায় অনেকগুলো ব্রিফ কোশ্চেন, কিন্তু তোমার কিন্তু কবিতার লাইনে এটা নাই, কিন্তু কবিতার লাইনের ব্যাখ্যার মধ্যে অথবা তুমি ব্রিফ কোশ্চেনে এই জিনিসটা পাবা, যে এখানে অ্যাথিক শেপ বলতে কি বুঝাইছে। অ্যাথিক শেপ বলতে বুঝাইছে যে অ্যানশিয়ান গ্রিসিয়ান যে আর্টটা, ওই আর্টটাকে বুঝাইছে। অ্যাথিকটা হলো অ্যাথেন্সকে বুঝাইছে, কোন একটা জায়গা গ্রিসের, ওই গ্রিসের জায়গাটাকে, এই অ্যাথেন্সকে মূলত বলা হইতো দ্য আই অফ গ্রিস, গ্রিসের চোখ বলা হইতো। কথাগুলো মাথায় রাখবা বা নোট করে নাও। এবং এই জায়গার যে আর্টগুলা, এটাকে বলা হতো মাদার অফ আর্টস, কারণ ওইখান থেকেই মূলত সব রকমের আর্টসগুলা আসছে। আচ্ছা,
তো এরপর একটা কি বলতেছে যে ফেয়ার অ্যাটিটিউড বলতে আসলে এটা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম, যে খুব সুন্দর। এখানে যে এই যে আর্নটাকে এই যে এতক্ষণ ধরে যে আমাদের চারটা স্ট্যান্ডায় বর্ণনা করছে, কি বর্ণনা করছে মূলত আসলে এটা সৌন্দর্যটাকেই কিন্তু বর্ণনা করছে, যে কত সুন্দর জিনিস, অ্যাবস্ট্রাক্ট একটা সিস্টেম। হ্যাঁ, উইথ এ ব্রেড অফ মার্বেল ম্যান, এখানে কি ছেলে মার্বেলের মতো মার্বেল পাথরের উপর কি মূর্তিদের আঁকা হয়েছে, মানে কোনো মানুষদের। অ্যান্ড মেইডেন্স ওভাররুট মানে কি খোদাই করে করে আঁকা হয়েছে। এখানে যেমন আমরা ভাববো যে রং করে আঁকা হয়েছে, এমন না, ওই আর্টটা আসলে আর্ট করা হয়েছে খোদাই কইরা কইরা, বুঝছো? মানে দেখবা মাটির মধ্যে খোদাই কইরা কইরা, যে মাটিটা যখন নরম থাকে তখন আর্ট করা হয়। তো এখানে যে আর্টটা করা হয়েছে এটা খোদাই করে করে আর্ট করা হয়েছে, বুঝছো? এই কারণে এটাকে বলতেছে খোদাই করা আর্ট উইথ ফরেস্ট ব্রাঞ্চেস। এখানে কি ফরেস্ট, এই আর্টের মধ্যে কিন্তু আমরা ফরেস্ট জঙ্গলটাকে পাইছি, যে কি সুন্দর জঙ্গলের এখানে ব্রাঞ্চগুলা দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য ট্রুডেন উইডস মানে কি, যেই তোমার রাস্তাগুলো আছে, রাস্তাগুলোর মধ্যে যে মানুষ যে পাড়ায় আইছে ওই পাড়ানোর চিহ্ন পর্যন্ত গুলা দেওয়া হয়েছে এই আর্টের মধ্যে, যে কত নিখুঁত আর্ট এখানে বুঝাইছে। কারণ বলতেছে দাও সাইলেন্ট ফর্ম, তুমি একটা কি সাইলেন্ট একটা কথা বলতে পারে না, আর্ন কি কথা বলতে পারে, একদম সাইলেন্ট ফর্ম, তুমি একটা সাইলেন্ট ফর্ম। ডোস্ট টিজাস, যেটা তুমি কি করো আমাদের তাড়িত করতেছো কি আউট অফ থট অ্যাজ ডোথ এটার্নিটি। আচ্ছা, তুমি আসলে কোনো কথা বলতে পারো না, কিন্তু তুমি আমাদের আসলে তাড়িত করতেছো কি, আমাদের চিন্তা করতে বাধ্য করতেছো যে এটার্নিটি আসলে চিরন্তনতা, যে তুমি যেই এই যে তোমার গায়ে যে আর্টটা আছে এটা কি থাকবে সবসময় চিরস্থায়ী, এটা এইরকমই থাকবে, এটা কখনো কি হবে না, প্রজন্মের পর প্রজন্ম যাবে কিন্তু কখনো কি হবে না, ধ্বংস হবে না, তুমি অনন্তকালের জন্য এখানে থাকবে। এই কথাটা দ্বারা কি বুঝেছে আবার বলি, যে ডজ টিজেস কথাটার মানে কি, যে আমাদেরকে অস্থির করে রাখো বা আমাদেরকে টিজ করো মানে কি আমাদেরকে তাড়িত করো, এরকম আমাদেরকে বিরক্ত করো, ঠিক আছে? তুমি আমাদের সবসময় বিরক্ত করো, তুমি একটা সাইলেন্ট ফর্ম, তুমি কথাটা বলতে পারো না, তুমি একটা আর্ন, ঠিক আছে, একটা পাত্রের মতো, তুমি একটা সাইলেন্ট ফর্ম, কথাটা বলতে পারো না, কিন্তু তুমি সবসময় আমাদের কি করো, ডিস্টার্ব করো। কিভাবে ডিস্টার্ব করো, যে আউট অফ থট, আমাদের চিন্তা করতে বাধ্য করো, যে এত সুন্দর তুমি চিন্তা করতে বাধ্য করো যে ইটার্নিটিটা আসলে চিরস্থায়ী ব্যাপারগুলা, যে তোমার মধ্যে যে মানুষটা কাপল গুলা আছে এটা চিরস্থায়ী, সবসময় থাকবে। হয়তো আমি আজকে মারা যাবো, পরের প্রজন্ম আইসা তোমারে ঠিক জীবন্তই দেখবে, তো তোমার এই জিনিসটা কি একদম চিরন্তন, ঠিক আছে? এই জিনিসটা কি তুমি কখনো আমরা কি করতে পারবো না, ভুলতে পারবো না, তুমি অনন্তকালের জন্য থাকবা, এরকম কথাগুলা এখানে আসতেছে। এবং বলতেছে কোল্ড প্যাস্টোরাল মানে কি, আসলে কোল্ড প্যাস্টোরাল বলতেছে যে যেই চিত্রটা এটা সবসময় কি এরকম শীতলই থাকবে। শীতল বলতে কি বুঝাচ্ছে, যে এই চিত্রটা সবসময় এমন মানে সবার জন্য, যে দেখবে তারই পরাণটা জুড়ে যাবে, এই কথাটা ইনডাইরেক্টলি বুঝাইছে, শীতলই থাকবে। এটা যে চিত্রটা আছে এটা চিত্রটা কি শীতলই থাকবে। এরপরে কি বলতেছে, হোয়েন ওল্ড এজ শ্যাল দিস জেনারেশন ওয়েস্ট, যখন এই বৃদ্ধ বয়সগুলো আইসা এই জেনারেশনটাকে নষ্ট করে দেবে, দাউ শ্যাল্ট রিমেইন, তুমি কি এরকমই থাকবা, ইন মিডেস্ট অফ আদার ও, বলতেছে যখন ওল্ড এজ, আমরা যখন বৃদ্ধ হব, মূলত জন কিজ বলছে আমরা যখন বৃদ্ধ হব, আমাদের যে জেনারেশনটা আছে এই জেনারেশনটা যখন বৃদ্ধ হয়ে যাবে, তুমি তো এমনই থাকবা, পরে আরেক জেনারেশন আইব, তুমি তাদেরকেও আমাকে আজকে যেরকম তাড়িত করতেছো, আমাদেরকে যেমন তাড়িত করতেছো, বাধ্য করতেছো যে চিরন্তনতা এটা বিশ্বাস করতে, বা অনন্তকাল তুমি থাকবে এটা বিশ্বাস করতে, পরে যারা আসবে তাদেরও তো এরকম করবা। আসলে এখানে ইনডাইরেক্টলি বুঝাচ্ছে যে আর্ট যে জিনিসটা এটা সবসময় থাকবে এরকম, কিন্তু আমরা মানুষরা কিন্তু এরকম থাকবো না, বোঝা গেছে? এরপরে সে এখানে বলতেছে দ্যাট আওয়ার্স এ ফ্রেন্ড টু ম্যান টু হুম দাউ সেইস্ট, এবং সবাইকে তুমি একটা কথা বলে যাবে, ঠিক আছে, অন্যদের কাছেও তুমি একটা কথা বলবে। কথাটা কি, এইটা হলো মেইন কথা, যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সুন্দরী সত্য, সত্যই সুন্দর। এটা দ্বারা কি বুঝাইছে, আসলে সুন্দরী সত্য বলতে বুঝাইছে এই যে আর্টটা, এই আর্টটা কিন্তু অনেক সুন্দর, এবং এই আর্টটা সত্য। এক সময় মানুষরা এত সুখেই ছিল, এক সময় মানুষরা এরকমই ছিল, এবং যে আর্টটা কইরা গেছে সে হয়তো মারা গেছে, কিন্তু এই আর্টটা অনন্তকাল এইরকমই থাকবে।
তো যতজন আমাদের হয়তো এই জেনারেশনকে তুমি বলতেছো যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সুন্দরী সত্য, সত্যই সুন্দর, আমাকে বলছো, ঠিক আছে। পরে আমি তো বুড়ো হয়ে যাব, আমি মারা যাব, পরে যারা আসবে এবং এর পরে যারা আসবে সবাইকে তুমি একটা কথা বলবে, এই তোমার এই আর্ন, তোমার এইটা দিয়ে আসলে তুমি একটা বাণী সবাইকে দেবে। বাণীটা কি? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সুন্দরী সত্য, সত্যই সুন্দর। যে আমি সুন্দর, সত্য, অনন্তকাল থাকবো, এটাও সত্য, ঠিক না? যে আর্টটা করছে সে তো মারা গেছে, এটাও সত্য, তার মরতে হবে, এটাও সত্য। কিন্তু এই যে সৌন্দর্যটা, এটা কিন্তু অনন্তকাল থাকবে ইনডাইরেক্টলি। তুমি এখানে বলতে পারো যে ভাইয়া এই যে মানুষ মারা যাবে বা এটা করবে, এখানে বা ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ বলতে কি বুঝাইছে? এখানে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দেয়। একটা ব্যাখ্যা হলো এখানে কিন্তু চিরন্তন অনন্তকাল বাইচা থাকবে আর্ট গুলো, এটা দেখাইছে। আর্ট আর মানুষের মধ্যে পার্থক্য কিন্তু ইনডাইরেক্টলি দেখাইছে যে আর্ট গুলা চিরন্তন অনন্তকাল থাকবে, কিন্তু মানুষ কিন্তু অনন্তকাল থাকবে না, মারা যাবে। কিন্তু যে আর্ট করে গেছে সে আমাদের কাছে কি অমর হয়ে থাকবে। তো বলতেছে এই যে সুন্দর জিনিসটা এক সময় মানুষরা এরকম ছিল, তাহলে এটা কিন্তু একটা সত্য ব্যাপার। তো এটাই বলতেছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এবং আমরা যে মারা যাব এটাও সত্য। তো যেহেতু এটা সত্য, তাহলে মৃত্যুটাও সুন্দর। বোঝা গেছে? তো অনেকভাবে ব্যাখ্যা করা যায় এই লাইনটারে, আসলে এক একজন এক এক ক্রিটিক্স এক এক রকম ব্যাখ্যা করে, সমস্যা নেই, তুমি যেভাবে নিজে বুঝে নিবা সেইটাই। আচ্ছা, এরপরে বলতেছে দ্যাট ইজ অল, এবং এটাই কি সত্য। এরপর বলতেছে ইয়ে নো অন আর্থ অল ইয়ে নিড টু নো, এবং পৃথিবীতে কি এটাই সত্য। সবারই কি করতে হবে? মারা যাইতে হবে, কিন্তু মানুষ যা কইরা যাবে সেগুলা রাইখা যাবে, এই আর্ট গুলা সবসময় থাইকা যাবে। বুঝা গেছে? তো এখানে ফিগার অফ স্পিচ যেগুলো আছে, তো আগে বইলা দিছি ম্যাচোনিমি, সিনেডোকি, এখানে যেটা পাবা তুমি ক্যাজুরা পাবা, যে লাইনের মাঝখান দিয়া আইসা থামছে, আবার একটা ফাইপেন দিয়ে আবার শুরু করছে, তো এগুলারে বলা হয় ক্যাজুরা। তারপর একটা লাইনে যখন শেষ করে না অন্য লাইনে গিয়ে শেষ করতে হয়, এটাকে বলা হয় এনজামমেন্ট, ঠিক আছে? এখানে যে সিমিলি মেটাফোর, এগুলো এমনি এমনি বাই করতে পারো, বুঝতে পারবো, এটা সমস্যা হবে না। তো এই আর কি।